মমতা ব্যানার্জি 11 সালে একটা ট্যাগলাইন নিয়ে এলেন, বদলা নয় বদল চাই। বিজেপির যারা মানুষজন পার্টি করতেন তারা হঠাৎ গাছের থেকে ঝুলে পড়ে মারা যাচ্ছে, আর লোয়ার লেভেলের পুলিশ তাদের দিয়েও পাচ্ছে না, তারা অপমানও সহ্য করছে আর মানুষ মরছে। বিরোধী শূন্য রাজনীতি মমতা ব্যানার্জির একটা অনেক পছন্দের সাবজেক্ট। এখানে আইন চলছে, শাসকের আইন, আইনের শাসন না। সুন্দর বাংলা আমার চ্যানেল, আমাদের যে যাত্রা মুখর বাংলায়, সেখানে মোটামুটি পলিটিক্যাল অবস্থাটা সেটা নিয়ে কথা বলি, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ। যে কথাটা এখন প্রসঙ্গটা আনবো সেটা হচ্ছে একটা শব্দবন্ধ, যে শব্দবন্ধটা গত 3-4 বছর ধরে আমাদের শুনতে হচ্ছে। সে শব্দবন্ধটা কি? ভোট পরবর্তী সন্ত্রাস। তার আবার একটা সুন্দর ইংরেজি আছে, পোস্ট পোল ভায়োলেন্স। সারা ভারতবর্ষে এই শব্দটা খুব একটা লাগে না কাজে, কিন্তু ন্যাশনাল চ্যানেলেও পশ্চিমবঙ্গের জন্য পোস্ট পোল ভায়োলেন্স শব্দটা কিন্তু খুব কানে আসে। কারণ পশ্চিমবঙ্গে এই ভোট পরবর্তী সন্ত্রাস এই কথাটা 3-4 বছর ধরে ভীষণভাবে কানে আসছে মিডিয়ার দৌলতে। কিন্তু সন্ত্রাস, পলিটিক্যাল সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাস মানেই পলিটিক্যাল সন্ত্রাস, কারণ ভোটের সঙ্গে সন্ত্রাসটা জড়িত। এই সন্ত্রাস কি পশ্চিমবঙ্গবাসী আগে কোনদিন দেখেনি? যে 34 বছরের বাম জমানা, সেখানে কই মাছ ঢুকিয়ে দেওয়া হতো, বিরোধী অত্যাচারের মধ্যে বিধবা থান পাঠানো হতো, এগুলো তো আমরা জানি, দেখেছি অনেক কিছু। সেখানেও অ্যাবসলিউট মেজরিটি থাকতে হতো, একেবারে পঞ্চায়েত থেকে এমপি অব্দি, অর্থাৎ পার্লামেন্ট অব্দি। এইরকম ধরনের যে সরকার পশ্চিমবঙ্গ দেখে আসে, পশ্চিমবঙ্গ মিলিঝুলি সরকার তো দেখে না। সেখানে চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার থাকে না, সেখানে বিরোধীরা সবসময় একটু কমজোরি থাকে। কিন্তু এই যে পোস্ট পোল ভায়োলেন্স, এই শব্দটা এইভাবে আমরা কোনোদিন শুনিনি, যেটা গত 3-4 বছর ধরে শুনছি। দেখুন, মমতা ব্যানার্জি 11 সালে একটা ট্যাগলাইন নিয়ে এলেন, বদলা নাই বদল চাই, এবং আমরা দেখলাম ট্রাফিক সিগনালে রবীন্দ্রসঙ্গীত বাজছে। কিন্তু 11 সালে এসে 13 সালের পঞ্চায়েতটা কি হয়েছিল? 13 সালের পঞ্চায়েতে যে রাজ্য নির্বাচন কমিশনকে সিপিএম রেখে গেছিল, তাকে তো এসে উৎপাটিত করা যাবে না, তার একটা টেনিওর আছে। সেই মীরা পান্ডেকে হজম করতে হয়েছিল বলে মীরা পান্ডে 13-র যে পঞ্চায়েত নির্বাচন সেইটাকে একটু ভালোভাবে করতে চেয়েছিলেন, এবং সেন্ট্রাল বাহিনী আনার জন্য তাকে কত দূর যেতে হয়েছিল সে প্রসঙ্গ আর সবার জানা। কিন্তু সেবার নমিনেশন ফাইল করতে পেরেছিল বিরোধীরা পঞ্চায়েতে, কিন্তু তারপরে যখন নিজেদের রাজ্য নির্বাচন কমিশন তৃণমূল আমদানি করলো, বসিয়ে দিল, মীরা পান্ডের টেনিওর চলে গেল। তারপরে 18-র ভোটটা কি হয়েছিল আমরা দেখেছি, যে নমিনেশন ফাইল করতে পারছে না বিরোধীরা। 100-র উপরে মানুষ আমাদের সার্ফেসেই এসছে যে গ্রামের দিকে মারা গেছে বিরোধীদের, নমিনেশনই ফাইল করতে পারেনি। এবং সিপিএম এর আমলেও নমিনেশন ফাইল করতে পারতো না, এবং তখন জ্যোতিবাবু গর্বের সঙ্গে বলতেন, তাহলে বিরোধীদের ক্যান্ডিডেট কি আমরা সাপ্লাই দেবো? কিন্তু এখানে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি একেবারে, আমরা দেখেছি। 18-র পরে 23-এর পঞ্চায়েত, সেটাও তো দেখলাম। 23-এর আগে কিন্তু 21 হয়ে গেছে বিধানসভা। কিন্তু পোস্ট পোল ভায়োলেন্সটা, ওই যে বললাম না যে বিধানসভায় 1-2টি বিজেপির আর ওই এমপিও 1-2টি, এই অবস্থাটা যখন ছিল, ভোট বাড়াচ্ছিল 11-র পর থেকে বিজেপি ভোট বাড়াচ্ছিল, কিন্তু ওই যে 13-তে বলা হচ্ছে নমিনেশন ফাইল করতে দেয়নি, তার 20টা 19-এর এমপি ভোটে, পার্লামেন্ট ভোটে বলা যায় যে সিপিএম কংগ্রেস থেকে অনেক, বিশেষ করে সিপিএম থেকে অনেকেই অস্তিত্বের সংকটে বিজেপিতে জয়েন করে গেছিল, এবং সিএ এফেক্ট, আরো নানান এফেক্টের সঙ্গে ওই যে 13-র পঞ্চায়েতে 18-র পঞ্চায়েতে নমিনেশন ফাইল করতে দেয়নি, তার জন্য 19-এ কিন্তু ওই 2-3টে এমপির থেকে একেবারে 18টা এমপি বিজেপি হয়ে গেছিল। এবং তারপরেই পোস্ট পোল ভায়োলেন্স, 21-এ তো বটেই, 21-এর বিধানসভার পরে পোস্ট পোল ভায়োলেন্স, সেটা কিন্তু তৃণমূল শাসক দল হিসেবে সবসময় ডিনায়াল মোডে থেকে ওটা পারিবারিক বলে দেয়। অর্থাৎ আমরা দেখতাম না যে পুরুলিয়া ওইসব অঞ্চলে বিজেপির যারা মানুষজন পার্টি করতেন তারা হঠাৎ গাছের থেকে ঝুলে পড়ে মারা যাচ্ছে, এবং সেখানকার এসপি, পুরুলিয়ার এসপি, তারা কি বলতেন, এটা পারিবারিক, নিজেই গলায় দড়ি দিয়েছে। একটা প্যাটার্নে বিরোধী মৃত্যু, সেটাকে কনভার্ট করা হতো যে মারা গেছে, আত্মহত্যা করেছে, এবং প্যাটার্নটা কি, সব গাছের থেকে ঝুলছে, এরকম বিরোধীদের পঞ্চায়েত লেভেলে বিরোধী বিজেপি করছে, তাদেরকে পাওয়া যাচ্ছে যে ঝুলছে, ঝুলে মারা গেছে। সিপিএম কংগ্রেস সেভাবে মরছে না, কারণ সিপিএম কংগ্রেসকে 2013-16 পার্টি অফিস বন্ধ করে
তাদের জয়েন করিয়ে ঢুকিয়ে একেবারে একাকার করা হয়েছিল। এবং যেখানে কংগ্রেস, সেটা হতে পারে মুর্শিদাবাদ, হতে পারে মালদা, সেখানে কিন্তু ওই মৃত্যুগুলো হচ্ছিল। ফুলচাঁদ শেখের মৃত্যু, এবারেও এমপি ভোটের পরে, অর্থাৎ পার্লামেন্ট ভোটের পরে যেহেতু খাতা খুলতে পারিনি, সেখানেও কিন্তু কংগ্রেসের একেবারে লোয়ার লেভেলের লোক মারা গেছে। তাহলে পোস্ট পোল ভায়োলেন্সের এফেক্ট কেন সিপিএম কংগ্রেসে পড়ছে না, বিজেপিতে পড়ছে? সিপিএম এ পড়েনি আপনাকে কে বলছে? 18 সালের যে পঞ্চায়েত ইলেকশন, তার আগে দক্ষিণ 24 পরগনায় এক দম্পতি পুড়ে মারা গেছিল, মনে আছে? শর্ট সার্কিটের তত্ত্ব নিয়ে এসেছিল প্রশাসন, এবং তার ছেলে পরবর্তীকালে যখন আইনজীবী হয়ে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তখন তার মুখ থেকে আমরা চ্যানেলে শুনেছিলাম সেই দুর্বিষহ অবস্থাটা। কারণ সে তখন আইনজীবীর পড়াশোনাটা করতে 3 বছর 5 বছর করছিল, এবং সে আড়ালে কিন্তু তাকে সার্ভাইভ করার জন্য তাকে ওই কেটারিং এর কাজ করতে হচ্ছিল। এবং কেটারিং এর কাজ করে অনেক রাত্রিরে যখন সে ফিরছে, দূর থেকে দেখছে তার বাড়ি দাউ দাউ করে জ্বলছে। তার কিছুক্ষণ আগে তার মা তার সঙ্গে ফোনে কথা বলেছিল, ফিরে এসে তার মাকে সে ওই পোড়া কাঠের মতন পেয়েছিল। এবং শর্ট সার্কিটের তত্ত্ব, অর্থাৎ যেখানে একটু প্রতিরোধ করতে চেষ্টা করেছে সিপিএম, কংগ্রেস, বিজেপি, সেখানে তাকে শেষ করে দাও। প্রীতম মণ্ডল, মাফ করবেন হয়তো নাম আমার একটু ভুল হতে পারে, তার বাবা প্রদীপ মণ্ডল যেভাবে নৃশংসভাবে পোস্ট পোল ভায়োলেন্সে মারা গেল, তারপরে সেই ছেলেটি ওই রামকৃষ্ণ মিশন থেকে এবারে হায়ার সেকেন্ডারিতে কি অভাবনীয় রেজাল্ট করেছে, তার মায়ের সেই দুঃখের কাহিনী। এই কথাগুলো কি তৃণমূল যখন বলে শাসক দল হিসেবে, যেখানে তার প্রশাসন তার হাতের মুঠোয়, সেখানে পুলিশ প্রশাসনের মুখ থেকেও যখন আমরা শুনি যে পারিবারিক মৃত্যু, পারিবারিক ঝগড়া, তখন কি মনে হয়? পোস্ট পোল ভায়োলেন্স, তার জন্য হাইকোর্টের অবজারভেশন 5 বেঞ্চ, সেখানে বলা হয়েছিল শাসকের এখানে আইন চলছে, শাসকের আইন, আইনের শাসন না। এবং বিজেপির নানান রকম স্তরের আইনজীবীরা সেই লড়াইটা করেছেন, কখনো সিপিএম করেছে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম, সেন্ট্রাল মানবাধিকার কমিশন, সেন্ট্রাল মহিলা কমিশন আসতে হয়েছে, তাদেরকে কটাক্ষ শুনতে হয়েছে। এবং তার প্যারালাল কিন্তু রাজ্য মানবাধিকার কমিশন আছে, রাজ্য শিশু কমিশন আছে, রাজ্য মহিলা কমিশন আছে। তারা আমার আপনার ট্যাক্সের টাকায় তাদের নিউট্রাল কাজ করার কথা, তারা দেখেও কিছু দেখে না। তাহলে পোস্ট পোল ভায়োলেন্স, একটা নির্বাচন হলে তার সঙ্গে সঙ্গে এই শব্দটা আমাদের আজও শুনতে হচ্ছে, আজও সেই মৃত্যু দেখতে হচ্ছে। এবং যে পুলিশের হাইয়েস্ট অফিসার আইপিএস, তারা বসে বসে তার পরবর্তী পোস্টিংটাকে গুনছে, তারপরে রিটায়ারমেন্টের পর তিনি কি অ্যাডভান্টেজ পাবেন সেটা গুনছেন, এবং আরো নানান অ্যাডভান্টেজ, হয়তো আশেপাশে নানান কর্পোরেটে তাদের আত্মীয় স্বজনদের চাকরি হয়ে যাচ্ছে, আর লোয়ার লেভেলের পুলিশ তাদের ডিএও পাচ্ছে না, তারা অপমানও সহ্য করছে, আর মানুষ মরছে। বিরোধী শূন্য রাজনীতি মমতা ব্যানার্জির একটা অনেক পছন্দের সাবজেক্ট, অর্থাৎ বিরোধীদের মাথা তুলতে দেব না। আচ্ছা, এটা কি কোনো ইডিওলজি থেকে আসছে যে না আমি এত ভালো মানুষকে রেখেছি, আমার তৃণমূল ছাড়া আর কিছু থাকবে না? মোটেই না। পঞ্চায়েত লেভেল থেকে একদম পার্লামেন্ট অব্দি যত কিছু সরকারি ব্যাপার স্যাপার থাকবে, টাকা পয়সা আসবে, সেটা একদম সমস্তটা নিজেদের মধ্যে রাখতে হবে, সেটা করে খেতে হবে, সেটার সমস্ত কিছু আমার গ্রাস করতে হবে। এবং ওই যে 5 কোটি টাকা পঞ্চায়েতগুলোতে আসে, এবং এমপি ল্যাডের টাকা অবধি কিভাবে খরচ হবে, কত নয় ছয় হবে, এবং কত আপনার আমার টাকাগুলো ওই ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট অব্দি যাবে এগুলোকে অন্যায়ভাবে রোখার জন্য। এবং মনে রাখবেন, বাজেট বরাদ্দ যেভাবে পাশ করা হয়, তার মধ্যে আমরা যারা সাধারণ সংসার করি তাতে একটা ভবিষ্যতের টাকা রাখি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ব্যবস্থা করি যে আরো ভালো করে কি করে এখানে শিল্প হবে, সেসব না করে শুধু ওয়েলফেয়ার নামে লক্ষ্মীর ভান্ডার করব, লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ করব। কেন করব? কারণ ওই যে নিম্ন মধ্যবিত্ত মানুষজন, তাদের ভোটটাকে কিনে অ্যাবসলিউট মেজরিটি করে এই ধরনের অবস্থাটা করব। বিরোধীদের মাথা চাড়া দিতে দেব না, এবং যেখানে বিরোধীরা একটু চেষ্টা করবে তাদের যা ধনে প্রাণে মেরে দেব। এটাই হচ্ছে আমাদের ট্র্যাজেডি পোস্ট পোল ভায়োলেন্স, যেটার একটা বেশ নাম আছে। চ্যানেলে বসে আমরা কথা বলি ভোট পরবর্তী সন্ত্রাস, কিন্তু যারা একজন মানুষও যদি মমতা ব্যানার্জির এই সরকার, মোদির এই সরকার, দেশের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র থেকে এইভাবে প্রীতম মণ্ডলের বাবা প্রদীপ মণ্ডলের মতন মারা যায়, আর তার ছেলেকে যদি এরকম লড়াই করে বড় হয়ে বলতে হয় আমি আইপিএস অফিসার হব, আমি এই অন্যায়টার শেষ দেখে ছাড়বো, আমার বাবার যেভাবে মৃত্যু হয়েছিল, তাহলে সেটাই হবে আমাদের আশার আলো। আমরা অপেক্ষা করে থাকবো কবে
এই গণতন্ত্রে একটা সুস্থ পরিবেশ থাকবে। আপনারা আমাদের এই যাত্রায় সামিল থাকবেন, আপনারা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।